ধরুন কেউ আপনার হাত ছুলো, খুব সাধারণ একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, দৈনন্দিন জীবনে তো কতই হয়। ঠিক। বিজ্ঞান হয়তো বলবে এখানে কেবল দুটো মানুষের চামড়ার ঘর্ষণ হয়েছে, স্নায়ু দিয়ে একটা সিগন্যাল মস্তিষ্কে গেছে, আর আমরা একটা স্পর্শ অনুভব করেছি, ব্যাস এইটুকুই। হ্যাঁ, খুব সাধারণ বায়োলজিক্যাল একটা প্রসেস। কিন্তু যদি বলি এই সামান্য স্পর্শে মনে হলো যেন দুটো ভিন্ন গ্রহের কক্ষপথের মধ্যে একটা বিশাল মহাজাগতিক সংঘর্ষ হয়ে গেল। ওয়াও, শুনতে তো পুরো কল্পবিজ্ঞানের মতো লাগছে। একদম। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কল্পবিজ্ঞান নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি জাকির পারভেজের ভীষণ জনপ্রিয় পদ্মাবতী সিরিজের একটা সাড়া জাগানো চিঠি নিয়ে। রাইট, যে চিঠিটার নামই হলো পদ্মাবতীর মহাজাগতিক আত্মসমর্পণ। ঠিক তাই। তো আজকের এই আলোচনার মিশন হলো আমরা একদম ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে একটি সাধারণ প্রেমের চিঠির খোলস থেকে বেরিয়ে এই লেখাটি মানবীয় স্পর্শকে একটা মহাজাগতিক ঘটনায় রূপ দেয়। পার্থিব প্রেমকে একেবারে একটা আধ্যাত্মিক বিপ্লবে পরিণত করার একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, এটা কেবল দুটো মানুষের সাধারণ আদান প্রদান নয়, মানব মনের গভীরতম অনুভূতির এমন এক প্রকাশ যা পাঠককে পুরোপুরি একটা ঘোরের মধ্যে ফেলে দেয়। আসলে আমরা আজ এমন একটা চিঠি নিয়ে কথা বলছি যা আমাদের চেনা ওই যে জাগতিক প্রেমকে সোজাসুজি নাকচ করে দেয়। এটি অতীন্দ্রিয় দহন বা সত্তার আধ্যাত্মিক পুনর্জন্মের দাবি জানায়। তো ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। এই যে জাগতিক প্রেমকে নাকচ করে দেওয়ার বিষয়টা চিঠির একেবারে শুরুতেই কিন্তু এটা একটা বিশাল ধাক্কা দেয়। একটা শক খাওয়ার মতো অবস্থা হয় পাঠকের। একদম। প্রেমের চিঠিতে সাধারণত আমরা কি দেখি? শারীরিক সৌন্দর্য বা ছোঁয়ার অনুভূতি নিয়ে একটা লৌকিক উচ্ছ্বাস থাকে। কিন্তু এখানে কথক পদ্মাবতীর সাথে তার সামান্য স্পর্শকে কোনো জাগতিক বাহুবন্ধন বা আলিঙ্গনের স্থূলতা হিসেবে মানতেই চাইছেন না। হ্যাঁ, ওই লৌকিক আলিঙ্গনের স্থূলতা শব্দচয়নটা খেয়াল করার মতো। ঠিক। তিনি সরাসরি একে দুটি গ্রহের কক্ষপথের এক মহাজাগতিক সংঘর্ষ বলছেন। তো আমি যদি একটা বাস্তব রূপক টানি, বিষয়টা অনেকটা দুটো হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের স্পর্শের মতো। ও আচ্ছা, দারুণ একটা মেটাফর। ধরুন এটা কেবল কোনো আলতো ছোঁয়া নয়, এটা এমন এক বিস্ফোরণ যা পুরো সত্তার সার্কিটকে নতুন করে সাজিয়ে দেয়। চিঠিতে ওই যে মেরুদণ্ড বেয়ে নেমে যাওয়া বিদ্যুৎ লহরীর কথা বলা আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় এটা ওই হাই ভোল্টেজ শকের মতোই কিছু একটা। এইখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো লেখক কিভাবে স্পর্শ আর অনুভবের মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি করেছেন। চামড়া স্পর্শের বাইরে গিয়ে। একদম তাই। এটা কেবল চামড়ার বা ফিজিক্যাল স্পর্শ নয়, বরং মনের সাথে মনের এমন এক সেতু রচনা যেখানে চিঠির ভাষায় কাল মহাকাল থমকে দাঁড়ায়। বাহ। মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দেখি, এটি হলো সেই চরম মুহূর্ত যখন মানুষ তার বস্তুতান্ত্রিক অস্তিত্বের কথা পুরোপুরি ভুলে যায়। এখানে আদিম কোনো শারীরিক লালসা নেই, আছে কেবল ওই অতীন্দ্রিয় দহন। দাঁড়ান, একটু থামাই আপনাকে এখানে। এই অতীন্দ্রিয় দহন বা দহন শব্দটা নিয়ে আমার একটা খটকা আছে। আচ্ছা, বলুন। দহন তো পুড়ে যাওয়া, তাই না? ছাই হয়ে যাওয়া। তো প্রেমের মতো একটা সুন্দর অনুভূতিকে কেউ দহন বা পোড়া হিসাবে কেন দেখবে? মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তো নিজেকে রক্ষা করা। তাহলে নিজেকে পুড়িয়ে ফেলার এই ধ্বংসাত্মক তাড়নাটা কোথা থেকে আসছে? খুব লজিক্যাল একটা পয়েন্ট ধরেছেন। এটা কি এক ধরনের ট্রমাটিক রেসপন্স নয়? আধুনিক মনস্তত্ত্বে আমরা হয়তো একে সেলফ ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক ভাবতে পারি, কিন্তু যদি আমরা বিষয়টিকে বৃহত্তর আধ্যাত্মিক জায়গা থেকে দেখি, তাহলে এই দহন কিন্তু নিঃশেষ হয়ে যাওয়া নয়। তাহলে কি? এটি হলো রূপান্তর। যেমন ধরুন, সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, এখানেও দহনটা ঠিক সেরকম। এটা এমন এক আগুন যা মানুষকে ভস্মীভূত করে ঠিকই, কিন্তু তাকে মুছে ফেলে না। ও, বুঝতে পারছি। বরং সেই ভস্ম থেকেই প্রেমের অমৃত ধারায় মানুষ নতুন করে জন্ম নেয়। অনেকটা ওই পৌরাণিক ফিনিক্স পাখির মতো আর কে। লৌকিকতার সীমানা পেরিয়ে মহাজাগতিক স্তরে যেতে হলে তো পুরনো খোলস ভাঙতেই হবে। তো এই রূপান্তর বা মেটামরফোসিস যখন ঘটে, তখন তো একটা বড় সংকট তৈরি হওয়ার কথা। ভেতরের অনুভূতিগুলো যখন এতই বিশাল আর মহাজাগতিক হয়ে দাঁড়ায়, সাধারণ ভাষায় তো আর তা প্রকাশ করা যায় না, তাই না? একদমই যায় না। ভাষার একটা সীমাবদ্ধতা চলে আসে। আর ঠিক এই জায়গাতেই কথক এক অসাধারণ কাজ করেছেন। নিজের এই ভাষাহীন অবস্থায় তিনি সোজা বাংলা সাহিত্যের দিকপালদের শরণাপন্ন হয়েছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর,
জীবনানন্দ দাশ এবং শক্তি চট্টোপাধ্যায় এই মহারথীদের কালজয়ী শট পংক্তি তিনি চিঠিতে ব্যবহার করেছেন। এবং এটা কিন্তু কোনো সাধারণ রেফারেন্স টানা নয়। এই উদ্ধৃতিগুলো প্রমাণ করে যে পদ্মাবতীর প্রতি এই আকর্ষণ কোনো সাময়িক মোহ নয়। এটা অনেক গভীরে প্রথিত। ঠিক, এটা আসলে আবহমান কালের মানবীয় একাকিত্ব এবং মিলনের চিরন্তন তৃষ্ণার প্রতিধ্বনি। রবীন্দ্রনাথের ওই যে লাইনটা আছে, দুজনে বসিয়া রহিব একা, ভুবন আধারে হারাবে রে, মানে তারা দুজন একসাথে থাকলে চারপাশের জাগতিক পৃথিবীটা অন্ধকারে তলিয়ে যাবে। হ্যাঁ, কারণ চারপাশের লৌকিক নিয়মকানুনগুলো দৃশ্যমান থাকলে তো আর ওই মহাজাগতিক সংযোগটা তৈরি হতে পারে না। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে রোমাঞ্চকর হয়ে ওঠে, কারণ সাহিত্যের রেফারেন্সগুলোর মধ্যে জীবনানন্দ দাশের যে লাইনটা ব্যবহার করা হয়েছে, ওই যে তুমি আছো তবুও তুমি যে নেই, নক্ষত্রের উপমা দিয়ে যেটা বলা হয়েছে। হ্যাঁ, তো কথক বলছেন পদ্মাবতী তার প্রতিটি নিঃশ্বাসে, তার রক্তস্রোতে মিশে আছেন, কিন্তু আবার তাকে ছুঁতে না পারার একটা প্রলয়ঙ্করে তৃষ্ণাও হাহাকার করছে। আমার প্রশ্ন হল, মানুষের মনের এই তীব্র স্ববিরোধী অবস্থাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, মানে ধরুন মৃত নক্ষত্রের সেই মেটাফরটার দিকে তাকাই। আচ্ছা, মহাকাশে এমন অনেক নক্ষত্র আছে যেগুলো মিলিয়ন বছর আগেই হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের আলোটা এত দূর থেকে আসছে যে আজও আমরা রাতের আকাশে তা দেখতে পাই। হ্যাঁ, অর্থাৎ নক্ষত্রটা বস্তুগতভাবে সেখানে নেই, কিন্তু তার উপস্থিতির তীব্রতা আমাদের কাছে চরম সত্য। কথকের কাছে পদ্মাবতীর অস্তিত্বটাও ঠিক তেমন। মানে লৌকিক পৃথিবীতে তাকে ছোঁয়া যাচ্ছে না, কিন্তু আধ্যাত্মিক জগতে সে প্রবলভাবে বর্তমান। একদম তাই। আর এই না পাওয়ার শূন্যতা থেকেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো ওই আকুতিটা আসে। বিশাল মহাবিশ্বে মানুষের যে চিরন্তন একাকিত্ব, সেখানে পদ্মাবতী যেন সেই কুয়াশা ছিঁড়ে কাছে আসা একমাত্র পরিত্রাণ। হ্যাঁ, জীবনের জমাট বাঁধা অনিশ্চয়তার কুয়াশা। তো মহাজাগতিক প্রেমের এই বিশালতা উপলব্ধি করার পর কথক চিঠির শেষাংশে পদ্মাবতীর কাছে চূড়ান্ত কি চাইছেন? সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কারণ তিনি তো কোনো সাধারণ প্রেমের প্রস্তাব দিচ্ছেন না, তিনি দিচ্ছেন মহাজাগতিক আত্মসমর্পণের আমন্ত্রণ। তিনি পদ্মাবতীকে তার রাজকীয় অহংবোধ, আভিজাত্য, সামাজিক শৃঙ্খল সব বিসর্জন দেওয়ার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, কারণ তিনি জানেন এই নশ্বর পৃথিবীতে রাজপ্রাসাদ বা নামযশ সব ধুলোয় মিশে যাবে, শুধু তাদের ওই অস্পৃশ্য স্পর্শের শিহরণ অমর হয়ে থাকবে। তিনি এমন এক নতুন ভুবন সৃষ্টির কথা বলছেন যেখানে প্রেমই হবে একমাত্র ধর্ম। তো তাহলে এর চূড়ান্ত অর্থ কি দাঁড়ায়? মানে আপনি কি বলতে চাইছেন? আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি। একটা যৌক্তিক আপত্তি তুলতেই পারি এখানে। কাউকে নিজের সম্পূর্ণ অহংকার, আভিজাত্য এবং সত্তা বিসর্জন দিয়ে অন্যের মাঝে সম্পূর্ণ বিলীন হয়ে যেতে বলাটা কি এক অর্থে ভয়ঙ্কর নয়? আপনি হয়তো আইডেন্টিটি বা নিজস্বতা হারানোর দিক থেকে ভাবছেন। হ্যাঁ, মানে প্রেম কি কেবল নিজেকে হারিয়ে ফেলা, নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে অন্যকে ভালোবাসা কি যায় না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আধুনিক চিন্তাধারায় আমরা এটাকে টক্সিক ভাবতে পারি, কিন্তু মূল টেক্সটের আলোকেই যদি বলি, কথক একে ধ্বংস হিসেবে দেখছেন না। তাহলে কি হিসাবে দেখছেন? এই বিলীন হওয়ার নামকেই তিনি অমরত্ব বলছেন। চিঠিতে একটা উপমা আছে, দুটি ধূপকাষ্ঠের একত্র প্রজ্বলন। ও, ধূপকাঠির উপমাটা? হ্যাঁ, যখন দুটো ধূপকাঠি একসাথে জ্বলে তখন শরীরটা পুড়ে ছাই হয়ে যায় ঠিকই, কিন্তু তাদের সুবাসটুকু সেটা অনন্তকাল মহাকাশের বাতাসে মিশে থাকে। ও মাই গড! মানে আত্মাহুতি মানে পরাজয় নয়। একদম না, বরং এক পরম সত্যে উপনীত হওয়া। ওই আভিজাত্য বা সামাজিক অবস্থান তো সমাজ নির্মিত একটা খোলস মাত্র, সেটা পুড়লেই আসল সত্তার মুক্তি ঘটবে। দারুণ বলেছেন। মানে ধূপকাঠি শরীরটা পুড়ছে, কিন্তু তার আসল পরিচয় মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। এটা আসলেই একটা আধ্যাত্মিক বিদ্রোহ। হ্যাঁ, সমাজ আর সংসারের সব অনুশাসন অস্বীকার করে শুধু প্রেমকে মহাবিশ্বের ধ্রুব সত্য হিসেবে প্রতিষ্ঠা করা। সত্যি, পুরো আলোচনার সূত্রগুলোকে একত্রে বাঁধলে দেখা যায় জাকির পারভেজের চিঠিটি কেবল সাহিত্যের পাতায় আটকে নেই। এটি আমাদের শেখায় কিভাবে একটা সাধারণ স্পর্শ মহাজাগতিক আকার ধারণ করতে পারে। আর বর্তমান যুগে এর প্রাসঙ্গিকতা অনেক বেশি। ঠিক,
এখন তো প্রেম বা সম্পর্কগুলো অনেক বেশি যান্ত্রিক আর ক্ষণস্থায়ী। একদম। সেখানে এই ধরনের নিঃশর্ত, জাগতিক হিসাব নিকাশহীন আর অহংকারমুক্ত আত্মসমর্পণের ধারণা আমাদের নিজেদের সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তো পডকাস্টের আজকের এই আলোচনার একেবারে শেষে এসে আমি সবার ভাবনার জগতে আলোড়ন তোলার জন্য একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আধুনিক সমাজে আমরা সবাই নিজেদের স্বকীয়তা ও অহংবোধ রক্ষায় এত বেশি ব্যস্ত থাকি যে প্রেমের জন্য সত্তা বিলীন করার এই ধারণা আমাদের কাছে প্রায় রূপকথার মতো মনে হয়। আমরা খুব ডিফেন্সিভ থাকি সবসময়। ঠিক তাই, কিন্তু ভেবে দেখুন তো, নিজেদের এই শক্ত খোলসটা ধরে রাখতে গিয়ে আমরা কি আসলেই সত্যিকারের মহাজাগতিক প্রেম বা সেই অমরত্বের স্বাদ থেকেই নিজেদের বঞ্চিত করছি না? দারুণ একটা প্রশ্ন। সত্যিই তো, খোলস না ভাঙলে ওই মহাজাগতিক আলোটা আসবে কিভাবে? একদম। এই প্রশ্নটি নিয়েই আজ আমরা বিদায় নেব। পদ্মাবতীর এই মহাজাগতিক আবেশের রেশ সবার মনে থাকুক। আবার দেখা হবে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে।